পর্ব ২ আমার শুধু মানুষ হারায় লিখেছেন স্মৃতারা প্রিয়া। আমি আপনাদের সাথে আলিশা দোলন। শাহানা শুনতে পেল ইডি নাজিমুদ্দিনের গলা এবং তিনি খুব চেঁচিয়ে বলছেন, একটু নড়ে চড়ে কাজ করুন। আর কতকাল এভাবে কাটাবেন? এভাবে কাজ করলে তো পাছায় মাংস বেড়ে যাবে। শাহানা এই লোকের এমন বাজে শব্দ শুনে অভ্যস্ত থাকলেও আজ বেশি বিরক্ত হলো। বিরক্তের ছাপ মুখে না আনতে চাইলেও শাহানার ব্রু কুঁচকিয়ে গেল। শাহানা আপ্রাণ চেষ্টা করছে ব্রুটা সোজা করার, কিন্তু এত চেষ্টার পরও বারবার ব্যর্থ হচ্ছে। এরপর রুমের ভিতর থেকে বেরিয়ে আসলেন লিয়াকত আলী। ভদ্রলোকের চোখে মুখে এক ধরনের ভয়ের ছাপ দেখা যাচ্ছে। মনে হচ্ছে আর কিছু বললেই তিনি অঝরে কেঁদে ফেলবেন। লিয়াকত আলী এই কোম্পানির অনেকদিন যাবৎ কাজ করেন। শাহানার দেখে অত্যন্ত একজন ভালো মানুষ এবং খুব সহজ সরল। তাছাড়া দ্বিতীয় কারোর সাথে তিনি কথা বাড়ান না। শাহানার মুখোমুখি হয়েও এক ঝলক শাহানার মুখের দিকে তাকিয়ে না দেখার মতো মাথা নিচু করে লিয়াকত আলী চলে গেলেন। এই মুহূর্তে শাহানার লিয়াকত আলীর জন্য ভীষণ মায়া কাজ করছে। মনের মধ্যে মায়া এবং মুখে একগাথা বিরক্তির ছাপ নিয়ে শাহানা ইডি স্যারের রুমের দিকে এগিয়ে গেল। শাহানা ইডির রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলল, স্যার আমি কি ভিতরে আসতে পারি? নাজিমুদ্দিন শাহানার দিকে তাকিয়ে বললেন, আরে শাহানা ম্যাডাম যে, ভিতরে আসুন। শাহানা ভিতরে গিয়েই খুব লজ্জিত স্বরে বলল, এত দেরি হওয়ার জন্য আমি খুবই দুঃখিত স্যার। ইটস ওকে শাহানা, একদিন দেরি হতেই পারে, এতে এত গিল্টি ফিল করার কিছু নেই। তারপর বলুন, চা না কফি? ও এখন তো লাঞ্চ টাইম। বলুন কি খাবেন লাঞ্চে? ধন্যবাদ স্যার, আমি লাঞ্চ করে এসেছি। নাজিমুদ্দিন হাসতে হাসতে বললেন, লাঞ্চ করে এসেছেন তাতে কি, আবার খাবেন? এই বলে আবার জোরে জোরে হেসে বললেন, এই বয়সে একটু আর একটু খেলে কিছু হয় না। শাহানা কিছুতেই মিলাতে পারছে না, কিছুক্ষণ আগে লিয়াকত আলীর সাথে অকথ্যভাবে চেঁচিয়ে কথা বলা লোকটি কি এই লোকটাই ছিল? শাহানা ফাইলটি নাজিমুদ্দিনের দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার আমি গতকাল রাতেই ফাইলটি ঠিক করে রেখেছি। নাজিমুদ্দিন শাহানার হাত থেকে ফাইলটি নিয়ে খুব মনোযোগ সহকারে দেখতে লাগলেন। একের পর এক পাতা উল্টালেন এবং শাহানার মুখের দিকে তাকালেন। শাহানা কিছুতেই নাজিমুদ্দিনের এই তাকানোর মানে বুঝতে পারল না। এরপর শাহানার দিকে তাকিয়ে থেকে নাজিমুদ্দিন বললেন, শাহানা, আপনার শরীরটা কি বেশি খারাপ? না তো স্যার, আমি একদম ঠিক আছি। কেন, কোনো কিছু নিয়ে বেশি চিন্তিত? শাহানা নাজিমুদ্দিনের কথার মানে বুঝতে পারছে না, কি বলতে চাচ্ছেন লোকটা। চিন্তিত কেন হব? শাহানার দিকে তাকিয়ে নাজিমুদ্দিন আর কিছু বলতে পারলেন না। ফাইলটি শাহানার দিকে এগিয়ে দিয়ে বললেন, শাহানা, আপনি কিছুদিন নিজেকে সময় দিন। এই বয়সে মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া উচিত। এই কাজটা আমরা হোল্ডে রাখছি আপাতত। আপনি রেস্ট করুন কিছুদিন। যদিও আপনার মতো এই বয়সে আমি দিন দুনিয়া এক করে বেড়াতাম। এখন বয়স বেড়েছে, তাই সেভাবে আর আগের মতো ছুটি না। আজ আর অফিসের প্রেশার নিয়েন না, বাসায় চলে যান। শাহানা নাজিমুদ্দিনের কথা মতো চুপচাপ অফিস থেকে বেরিয়ে এলো। শাহানা বুঝতে পারছে না তার সাথে যেটা ঘটছে সেটা কি সত্যি নাকি কিছুক্ষণ পর ঘুম ভেঙে দেখবে সবটা স্বপ্ন ছিল। অবশ্য এমন সত্যির মতো ঘটে অনেক কিছুই শাহানা দেখেছে। তবে আজকের ঘটনাটা যে সত্যি তাতে কোনো সন্দেহ নেই। কারণ কিছুক্ষণ আগেই দেশের বাইরে থেকে মাহফুজ কল করেছিল। যদিও শাহানা চিঠি পড়ে আগেই সবটা জানে, তবুও চিঠিটা পেয়েছে কিনা এটা নিশ্চিত করতে কল করেছে মাহফুজ। কিন্তু ফোন নাম্বার কিভাবে জোগাড় করলো, তাও এত কম সময়ে, নাকি নাম্বার আগে থেকেই ছিল, এমন অসংখ্য প্রশ্ন শাহানার মনের মধ্যে আসছে। শাহানা অফিস থেকে তড়িঘড়ি করে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। তার যাবার ভাব দেখে মনে হলো তাকে অনেক দূর কোথাও যেতে হবে। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে। এখন না গেলে আর ট্রেন ধরতে পারবে না শাহানা। অথচ শাহানা নিজেও জানে না জীবনের কত ট্রেন তাকে ফেলে চলে গিয়েছে। রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে চলছে শাহানা। একবার ভাবলো রিকশা নেবে, তবুও রিকশা না নিয়ে হেঁটেই চলেছে। এভাবেই হাঁটতে হাঁটতে শাহানা হঠাৎ দুই চোখ ভেঙে ঘুম আসছে। কিছু বোঝা ওঠার আগেই শাহানা রাস্তার উপর পড়ে গেল। এরপর ঘটনা কিভাবে কি হলো শাহানার কিছুই মনে নেই। যখন শাহানা চোখ খুলল তখন দেখতে পেল সে একটি হসপিটালের বেডে শুয়ে আছে। তড়িঘড়ি করে উঠে বসতেই শাহানার হাতে টান লাগলো। শাহানা হাতের দিকে তাকিয়ে দেখলো তার হাতে ক্যানোলা লাগানো। সাথে সাথে রুমের মধ্যে একজন ভদ্রলোক শাহানার দিকে তাকিয়ে বলে উঠল, আরে আরে, কি করছেন কি? এভাবে উঠবেন না, আপনি খুবই অসুস্থ, আপনার রেস্টের প্রয়োজন।
শাহানা খুব ভালো মতো তাকিয়ে দেখলো লোকটার পরনে ঢিলাঢালা একটা পাঞ্জাবি, দেখতে অনেকটা হ্যাংলা টাইপ। লোকটার তুলনায় পাঞ্জাবিটা অতিরিক্ত ঢিলা এবং বড়। চোখে সোনালি ফ্রেমের একটি চশমা, তবে বয়সটা আন্দাজ করা যাচ্ছে না। এমন হ্যাংলা টাইপের লোকেদের বয়স সবসময় ধারণার বাইরে থাকে। ভদ্রলোক শাহানার দিকে এগিয়ে এসে বলল, আমি জয়ন্ত, জয়ন্ত সাহা। বাবা অশোক সাহা। দীর্ঘদিন বাবা ব্যাংকে চাকরি করছেন। বাবার ইচ্ছে ছিল আমিও বাবার মতো একজন ব্যাংকার হই, কিন্তু ওই কবি হওয়ার নেশা ঢুকে গিয়েছিল মগজে। শাহানা বুঝতে পারছে না এই লোক এত কথা তাকে কেন বলছে। শাহানা লোকটির দিকে তাকিয়ে বলল, আমি কি জানতে পারি আমি এখানে কেন? অবশ্যই, তার আগে আরেকটু বলে নিই। না, যেটা বলেছি তার উত্তর দিন। আমাকে হসপিটালে কে এনেছে? আমি এনেছি। শাহানা আশ্চর্য ভঙ্গিতে বলল, আমার কি এমন হয়েছিল জানতে পারি যার জন্য হসপিটালে আনতে হলো? জয়ন্ত মাথা নিচু করে উত্তর দিল, জি, আপনি খুবই অসুস্থ ছিলেন এবং আপনার জ্ঞান ছিল না। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখতে পেলাম অনেকগুলো মানুষ আপনাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আপনি কি একাই আমাকে হাসপাতালে এনেছেন? জি না, আমার সাথে আরো দুজন ভদ্রলোক ছিল, তারা হসপিটাল পর্যন্ত এসেছিলেন। শাহানা জয়ন্তর লোকটার কথা শুনে অবাক হয়ে যাচ্ছে। ভাবছে আজ সারাদিন সেই সকাল থেকেই সব কেমন উল্টাপাল্টা। কত কিছু তার সাথে তার নিয়মের বাইরে হচ্ছে। আর এই ভদ্রলোক যা বলছে তাতে তো রীতিমতো একেবারে সিনেমার গল্পের মতো শোনাচ্ছে। জয়ন্ত শাহানার দিকে এগিয়ে এসে বলল, আমি চলে যাচ্ছি, এই কাগজটা রাখুন, এতে আমার ফোন নাম্বার রাখা আছে। আশা রাখি এই নাম্বার আপনার কল করার দরকার পড়বে না, তবুও যদি মনে করেন কোনো জরুরি প্রয়োজন, তাহলে মনে করার অনুরোধ রইল। এই বলে জয়ন্ত চলে যেতে শাহানা বলল, আপনি কি বই লেখেন? জি না। তাহলে যে বললেন আপনি কবি? জয়ন্তী হাসি হাসি মুখ করে বলল, এই পৃথিবীতে কবি হওয়ার জন্য বই লেখার প্রয়োজন পড়ে না। কবিদের কাছে পুরো পৃথিবীটাই সাদা পৃষ্ঠার মতো। তারা জনমভর পথে পথে কবিতা কুড়ায়। এই বলে জয়ন্ত চলে গেল। লোকটার সব কথা যেন শাহনাজের কাছে খুব কঠিন মনে হলো, তবে ভদ্রলোকটি ইন্টারেস্টিং। লোকটা শাহনাকে কষ্ট করে হাসপাতালে এনে অ্যাডমিট করেছে, একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল তাকে। শাহানা মনে মনে এখন গিল্টি ফিল হচ্ছে। সময়ের কথা সঠিক সময় না বলা মেয়েদের একটি বাজে রকমের স্বভাব, এবং পরে সেই না বলা কথা নিয়ে গিল্টি ফিল হওয়ার আরো বাজে রকমের অভ্যাস। শাহানা জয়ন্তের দেওয়া কাগজটি খুলল, দেখলো আসলেই তাতে একটি ফোন নাম্বার দেয়া। শাহানা সেই নাম্বারে ডায়াল করতে গিয়েও করল না। এখন তাকে কল করাটাও কেমন বাজে দেখায়। 2 মিনিটও হয়নি লোকটি বেরিয়েছে, সাথে সাথে ফোন করাটা খুবই বেমানান। শাহানা ভাবছে পুরো একটা দিন কত কিছু ঘটে গেল তার সাথে। এত কিছু ঘটে যাবার পিছনে আসলে কি কোনো কারণ আছে? নিজেই মনে মনে প্রশ্ন করলো নিজেকে, এত ভেঙে পড়ছি কেন? যা হবার হবে। সত্যর মুখোমুখি হতে তো কোনোদিন পিছপা যায়নি সে, তাহলে আজ এমন একটি বিষয় নিয়ে এত অস্থিরতা কিসের? জীবন অনেক কিছুই ঘটে গিয়েছে তার, কোনো কিছুর জন্য শাহানা কখনো প্রস্তুত ছিল না। তবু আপোষে মেনে নিয়েছে সবটা। আপোষ কিংবা লড়াই, এখন আর কোনো কিছুতে শাহানার যায় আসে না। অসম্ভব আঘাতকেও ভালোবেসে আর গোপনে নিজের করতে জানে সে। কতখানি দুঃখ গোপন করতে জানলে একজন সুখী মানুষ হওয়া যায়, সেই মন্ত্রটাও এখন শাহানার জানা। মানুষ তার এক জীবনে যখন ঠকতে ঠকতে এতটাই ঠকে যায় যে একটা সময় গিয়ে সে তার যেকোনো পরিস্থিতিতে নিজেকে ঠেকিয়ে রাখার সক্ষমতা রাখে। শাহানার ক্ষেত্র হয়তো তার ব্যতিক্রম হয়নি। পর্ব 2 শেষ। এত দেরিতে পর্ব দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।